স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা থেকে প্রফেসর ডক্টর নকিবুর রহমান, এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যেই অনলাইনে যুক্ত হবেন আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাহফুজ মিসবাউদ্দিন। আমাদের অতিথিকে এই মুহূর্তে যে অতিথি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যে আরো একজন অতিথি যুক্ত হবেন। আমরা আলোচনা করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ সংক্রান্ত মামলায় আজ বৃহস্পতিবার দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত আদেশটির উপর থাকা দেশব্যাপী স্থগিতাদেশ তুলে দেওয়ার বিষয়ে উন্মুক্ত মনোভাব দেখালেও বিচারপতিরা এর বাস্তব প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কনজারভেটিভ উইং এর মেম্বার বিচারপতি ব্রেট কাভানো জানান, দেশব্যাপী স্থগিতাদেশের বিকল্প হিসেবে ক্লাস অ্যাকশন মামলা হতে পারে। অন্যদিকে লিবারাল বিচারপতিরা সরকারের আইনজীবীকে চ্যালেঞ্জ করে প্রশ্ন তোলেন, এতে কি প্রতিটি নাগরিককে আলাদাভাবে মামলা করতে হবে? বিচারপতি অ্যামি ব্যারেট প্রশ্ন তোলেন, কেন সরকারের পক্ষ থেকে নীতির আইনি বৈধতা নিয়ে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে না? সরকারের আইনজীবী স্বীকার করেন এটি একটি সংবেদনশীল এবং নতুন আইনগত পদক্ষেপ। আদালত কবে রায় দেবে তা এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে কোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে শুক্রবার পর্যন্ত, কারণ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন আলোচনায় অংশ নিচ্ছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, পুতিন ও আমি একসাথে না থাকলে কিছুই হবে না। তুরস্কে আলোচনার স্থান এবং সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উপস্থিত হলেও রাশিয়া অপেক্ষাকৃত একটি নিম্ন পর্যায়ের প্রতিনিধি দল পাঠায়। ইউক্রেন এবং এই প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ নয় বলেও মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, শান্তি আলোচনায় ফল আনতে হলে ট্রাম্প এবং পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। তিনি শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান। এই ছিল আজকের আলোচনার বিষয়। এছাড়া আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। গত সপ্তাহে এনসিপি এবং ইসলামপন্থী কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে সড়ক অবরোধ করে। এরপর থেকে ঢাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ বেড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসা ভাড়া সহ 3 দফা দাবিতে লং মার্চ করলে পুলিশ বাধা দেয়। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করা হয়। অন্যদিকে এনসিপির আন্দোলনে সরকার সদয় আচরণ দেখালেও শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ নিয়ে সমালোচনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের আচরণে দ্বৈত নীতি স্পষ্ট, যা আন্দোলনের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। স্থায়ী সমাধানে নির্বাচন এবং শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ গঠনের উপরও জোর দিচ্ছেন অনেক বিশেষজ্ঞরা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের অতিথিরা নিশ্চয়ই তাদের মতো করে পর্যালোচনা করবে, আমরাও আসলে বোঝার চেষ্টা করব। আমি শুরুতেই প্রফেসর ডক্টর নকিবুর রহমান, আপনার কাছেই যেতে চাই। আজকে সুপ্রিম কোর্টের যে শুনানিটা হলো, সরকারের আইনজীবীও কিন্তু বলছে যে এটি একটি সংবেদনশীল এবং নতুন আইনগত পদক্ষেপ, এবং আসলে এটি কার্যকর হলে সামনের দিকে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এখনো কোনো ফলাফল আসেনি, সামনের মাস নাগাদ ফলাফল আসতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে, কি হতে পারে? জি, অনেক ধন্যবাদ উপলব্ধ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে যেই শুনানিটা হলো, এই শুনানিতে খুবই সিগনিফিকেন্ট কয়েকটা জিনিস চোখে পড়েছে। একটা হলো যে, যেটা ধারণা করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প বিগত সময়ে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি 3 জন বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন। তিনি শুরুতেই নীল গর্সিচকে নিয়োগ দিয়েছিলেন, তারপরে ব্রেট ক্যাভানো এবং সর্বশেষ অ্যামি ব্যারেটকে নিয়োগ দিয়েছিলেন। এবং ধারণা করা হচ্ছিল যে এই 3 জন বিচারপতি অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডারগুলা রয়েছে, সেই এক্সিকিউটিভ অর্ডারের পক্ষে হয়তো মতামত দেবেন। আমরা যদি এখনকার সুপ্রিম কোর্টের যেই কম্পোজিশন, সেই কম্পোজিশনটা দেখি, এই কম্পোজিশনে শুধুমাত্র 3 জন লিবারেল জাজ রয়েছেন। 3 জন লিবারেল জাজ হলো সোনিয়া সটোমায়ার, তারপরে হলো এলিনা কেগান, এবং সর্বশেষ জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি নিয়োগ দিয়েছিলেন কেটেনজি ব্রাউন জ্যাকসন। এর বাইরে বাকি কিন্তু সবাই বাকি
জন রবার্টস চিফ জাস্টিস থেকে শুরু করে ক্ল্যারেন্স থমাস, তারপরে স্যামুয়েল আলিটো, এই আরো তিনজন কিন্তু একেবারে খুবই রক্ষণশীল বিচারপতি। সুতরাং মানে এখানে অলমোস্ট 6-3 এরকম রেশিও। এর মধ্যে আমরা দেখেছি বিগত দিনগুলোতে চিফ জাস্টিস জন রবার্টস মোটামুটি রেশনাল একটা জাজমেন্ট এবং অবস্থান নেন, এবং আমরা অ্যামি কমি ব্যারেটকেও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে রেশনাল জাজমেন্ট দেন। সুতরাং এই 9 জনের মধ্যে 5 জন যদি একদিকে থাকে আর 4 জন যদি আরেক দিকে থাকে, তাহলে পরে এখানে মোটামুটি যেই নিষেধাজ্ঞা নিম্ন আদালতগুলোতে, অন্যান্য আদালতগুলোতে পাওয়া গিয়েছিল সেটা হয়তো বলবৎ থাকবে, এটাই ধারণা করা হচ্ছে। এবং সেদিকেই কিন্তু দেখা যাচ্ছে যে জন রবার্টস তার একটা ভূমিকা নর্মালি রাখেন। আমরা ধরেই নিতে পারি যে এখানে সবচেয়ে বেশি কম্প্রোমাইজ হলেন ক্ল্যারেন্স থমাস। তিনি জর্জ বুশের আমলে নিয়োগপ্রাপ্ত। তিনি একেবারে মোটা দাগে সবসময় রিপাবলিকানদের পক্ষে, কনজারভেটিভদের পক্ষে রায় দেন। আমরা যদি দেখি এখন যে এই যে বিষয়টা আমাদের সামনে অবতারণা হয়েছে, এই বার্থরাইট সিটিজেনশিপ কিন্তু 14th অ্যামেন্ডমেন্ট দ্বারা এনশ্রাইন্ড। এটা একটা সাংবিধানিক বিষয়, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী আদেশ, এই আদেশের মাধ্যমে বার্থরাইট সিটিজেনশিপকে বন্ধ করে দেওয়া, এটা 14th অ্যামেন্ডমেন্টের একটা ব্যতয়। এই কারণেই এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং এই চ্যালেঞ্জটা মোটামুটি অন্যান্য আদালত, সার্কিট কোর্টগুলা এটাকে স্টে করে দিয়েছে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো যে শুনানি চলা পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারটা যেন মানে ব্ল্যাঙ্কেট এটাকে রহিত না করা হয়, বরং এটাকে কেস বাই কেস বেসিসে যদি কোনো জায়গায় মনে করা হয় যে এটা কি বলা যায় যে কারো রাইট ভায়োলেট করে, তারা ইন্ডিভিজুয়ালি মামলা করতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশি আলাপ হচ্ছিল। এবং এখানে এমি কেমি ব্যারেট যে কথাটা বলেছেন খুবই সিগনিফিকেন্ট, সেটা হলো যে মানে এটা ইন্ডিভিজুয়াল মানুষদের পক্ষে কিন্তু আইনি রিলিফ পাওয়া এটা কিন্তু খুব সহজ না। সো প্রশ্ন আসছিল যে ক্লাস অ্যাকশন লসুট হতে পারে কিনা, এই বিষয়গুলা আলোচনা হচ্ছিল। এবং এমি কমি ব্যারেট যেভাবে ডোনাল্ড ট্রাম্পের যিনি সলিসিটর জেনারেল তাকে যেভাবে মানে কি বলা যায় প্রশ্ন করছিলেন, এটা খুবই ভালো একটা লক্ষণ। সো আমরা এছাড়াও দেখেছি যে অন্য দুইজন যেই লিবারেল বিচারপতি তারাও কিন্তু সোনিয়া সরমায়ার এবং এলিনা কিগান এবং কিটানজি ব্রাউন, তারাও কিন্তু তাদের যেই প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা কিন্তু করছিলেন। এবং এখানে বলে রাখা ভালো যে 14th অ্যামেন্ডমেন্টে যেটা বলা হচ্ছে যে অল পারসন বর্ন অর ন্যাচারালাইজড ইন দ্য ইউনাইটেড স্টেটস and subject to the jurisdiction thereof are citizens of United States and of the state wherein they reside. So এই যে জায়গাটা, সো এখানে একটা এক্সেপশন আছে সেকশন 2-তে, এবং সেটা মূলত দেওয়া হয়েছে শুধুমাত্র যারা ডিপ্লোম্যাট এবং অন্য কারণে আমেরিকায় আছেন, তাদের সন্তানরা আমেরিকার বার্থরাইট সিটিজেনশিপ পাবেন না, এই একটা এক্সেপশন দেওয়া। সো এই এক্সেপশনটাকে কিন্তু ব্রড করেছেন, যে যাদের পিতামাতা পার্মানেন্ট রেসিডেন্ট না কিংবা সিটিজেন না, তারাও এর আওতায় পড়বে, এরকম একটা বিষয় বেসিক্যালি অবতারণা করেছেন এই এক্সিকিউটিভ অর্ডারে, এবং এটা নিয়েই মূলত আলোচনাটা হচ্ছে। সো আজকের জাস্ট টু মেক এভরিথিং ক্লিয়ার, যে আজকে যে আলোচনাটা হয়েছে, আজকে যে বিতর্ক হয়েছে সুপ্রিম কোর্টে, এই বিতর্কটা মূলত ছিল যে যাতে করে এই এক্সিকিউটিভ অর্ডারটা একেবারে ব্ল্যাঙ্কেট রহিত না করে, বরং এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে কেস বাই কেস এটাকে কমব্যাট করা যায়। এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। কিন্তু মনে হচ্ছে যেদিকে আপনি যেটা বললেন যে কোর্ট সামার রিসেসে যাওয়ার আগেই সম্ভবত আমরা একটা রায় পেতে পারি, কিন্তু আমার মনে হয় যে এখানে আইনি জটিলতাগুলো এত বেশি যে এটা আরেকটু লম্বা সময় ধরে শুনানি হতে পারে, আরো এক্সপার্ট ওপিনিয়ন হয়তো আসতে পারে। কিন্তু আমি মোটামুটি আশাবাদী যে এই এক্সিকিউটিভ অর্ডারটা এই কোর্ট, যদিও এখানে রক্ষণশীল 6 জন আছেন, 6-3 রেশিও,
কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে অ্যামি কমি ব্যারেট এবং জাস্টিস জ্যাকসন তারা দুজন হয়তো আহ, এই এই এক্সিকিউটিভ অর্ডারের পক্ষে না। জি। আহ, মাহফুজ মিসবাউদ্দিন তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি। সেই ক্ষেত্রে প্রফেসর ডক্টর নকিবুর রহমান, আমি আপনার কাছ থেকেই আসলে পরের প্রশ্নটি আবারও নিতে চাই। সেটি হচ্ছে যখন আসলে ট্রাম্প যখন ক্ষমতা নিলেন, তিনি যখন এই সংক্রান্ত নির্বাহী আদেশে যখন তিনি স্বাক্ষর করছিলেন, এর পরপর কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল। সংবিধান বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন যে এটা এত সহজ না, এটা তার পক্ষে সম্ভব হবে না। কিন্তু ট্রাম্প কিন্তু বলেছিলেন তিনি এটা শেষ দেখে ছাড়বেন। আপনি অনেকগুলো আইনি জটিলতার কথা বলছিলেন। আপনার কাছে আসলে কি মনে হয় ট্রাম্প আসলে যেইভাবে আসলে প্রভাব বিস্তার করতে পছন্দ করেন, কিংবা যেভাবে আসলে চাপ প্রয়োগ করতে পছন্দ করেন, আপনার কাছে কি মনে হয় তিনি আসলে বিচার বিভাগের উপর এক রকমের চাপ প্রয়োগ করে তিনি যেটা বলেছেন যে শেষ দেখে ছাড়বেন, আসলেই এটা শেষটা তার আয়ত্তে নিয়ে আসতে পারবেন? না, বিষয়টা তো চাপের কিছু না। আমরা যদি দেখি যে আসলে হুম হুম। সত্যি কথা বলতে কি যে আমরা যদি সুপ্রিম কোর্টের কম্পোজিশনটা দেখি, এখানে লাইফ টাইম অ্যাপয়েন্টমেন্টের যে বিধানটা রয়েছে সেটা মূলত বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার জন্য। আমরা জানি যে আমেরিকার তিনটা বডি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তিনটা তিনটা সেপারেট বডি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। কেউ কারোর উপরে কিন্তু ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না। আমরা দেখেছিলাম অতীতেও যে আহ, বিচার বিভাগে এই সুপ্রিম কোর্টে যাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদেরকে একটা আইডিওলজির উপরে বেস করে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমরা যদি দেখি যে ইভেন জাস্টিস কালিয়া, যিনি আহ, যিনি অ্যাবর্শন এবং অন্য বিষয়ের ব্যাপারে খুবই কনজারভেটিভ ভিউ পেশ করতেন, কিন্তু তারাও কিন্তু লিগালি খুবই স্কলারলি ছিলেন। এটার এক্সেপশনটা আমরা দেখেছি প্রথম জর্জ বুশ জুনিয়র, যিনি ক্ল্যারেন্স থমাসকে সুপ্রিম কোর্টের জাস্টিস হিসাবে নিয়োগ দেন। সেটা সেটা নিয়ে কিন্তু অনেকে আমরা খুব রিসেন্টলি দেখেছিলাম যে ক্যাভানোর নমিনেশন নিয়ে একটা মুভমেন্ট হয়েছিল, তার বিরুদ্ধে নারী নির্যাতনের একটা অভিযোগ এসেছিল। ক্ল্যারেন্স থমাসের নিয়োগের সময় হয়তো আমরা অনেকেই ছোট ছিলাম কিংবা অনেকেই মনে নেই যে এটা সেই মানে 1991-এ তার নিয়োগ হয়েছিল। তখনও কিন্তু ব্রেড ক্যাভানোর এগেনস্টে যে ধরনের মুভমেন্ট হয়েছিল, ক্ল্যারেন্স থমাসের এগেনস্টেও কিন্তু একই রকম মুভমেন্ট হয়েছিল। এবং সেই ক্ল্যারেন্স থমাসের নিয়োগটা কিন্তু সেই যে ঐতিহ্য, যেটা যে ইভেন কনজারভেটিভ কিংবা রিপাবলিকান হলে পরও একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তার একটা আমরা এক্সেপশন দেখেছি। এবং এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প 2016 থেকে 20 পর্যন্ত, এবং তার আগে জাস্টিস কালিয়ার মৃত্যুর পরে প্রেসিডেন্ট ওবামাকে সেনেট রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল, এই কারণে লিন্ডজি গ্রাম এটা মানে তা বলা হলো যে খুব অল্প সময় আছে, এই কারণে কোনো কনফার্মেশন ইভেন মানে কোনো কনফার্মেশন হওয়া তো দূরের কথা, কোনো কনফার্মেশন প্রসেসটাই আগাইতে দেওয়া হয় নাই। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখেছি যে জাস্টিস এমি কমি ব্যারেটকে খুব তাড়াহুড়া করে কনফার্ম করা হলো। সো এই যে বিষয়গুলো, এটার কারণে কিন্তু সুপ্রিম কোর্ট তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। কিন্তু এরপরও আমরা দেখেছি যে জন রবার্টস, তিনি যদিও কনজারভেটিভ কিন্তু তিনি কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছেন। এমি কমি ব্যারেট, যাকে ডোনাল্ড ট্রাম্প তাড়াহুড়া করে নমিনেশন দিয়েছিলেন, তিনিও কিন্তু বেশ নিরপেক্ষতা, তিনি ডেফিনেটলি এক কনজারভেটিভ বিষয়গুলোতে অ্যাবর্শনের ব্যাপারে তার ভূমিকা একটা ছিল আমরা দেখেছি, কিন্তু তিনি কিন্তু মোটামুটি সম্মান বজায় রেখে কিন্তু কাজ করছেন। কোনো কোনো ক্ষেত্রে নেল গর্সিচও করছেন, কিন্তু আমরা আনফর্চুনেটলি ক্যাভানো এবং থমাস ক্ল্যারেন্স এবং স্যামুয়েল অ্যালিটো, এই তিনজনকে আমরা খুবই তাদের নিরপেক্ষ ভূমিকা আমরা তাদেরকে পালন করতে দেখতে পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই চাপ প্রয়োগ করেন, কিন্তু এই চাপ প্রয়োগের কারণে অ্যাটলিস্ট জন রবার্টস বিচলিত হবেন বলে আমার মনে হয় না। এবং এমি কমি ব্যারেটের আজকের প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে তিনি সংবিধানকে ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রাধান্য দেবেন, এবং এটা যদি হয় তাহলে পরে বাকি চারজন কি মতামত দিল এটা কিন্তু বিষয় না। থমাস ক্ল্যারেন্স অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকবেন, স্যামুয়েল অ্যালিটো সেদিকে থাকার কথা, ব্রেড ক্যাভানাও হয়তো থাকবেন। নেল গর্সিচ কোন দিকে যাবেন বোঝা যাচ্ছে না এখনো, কারণ নেল গর্সিচ আজকে কয়েকটা ভালো প্রশ্ন করেছেন, কিন্তু যদি নেল গর্সিচও যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দেন এখনো কিন্তু, তাহলে মানে দেখা যাচ্ছে যে 5-4 একটা জাজমেন্ট আসতে পারে।
আমার বিশ্বাস এটা 6-3 হওয়া উচিত। কিন্তু 5-4 যদি হয় তারপরেও আমি আশ্চর্যান্বিত হব না। তবে আমি মনে করি না যে এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রেশার খুব একটা কাজে লাগবে। স্যামুয়েল এলিটো এবং অ্যামি কমি ব্যারেট সেই ইন্ডিকেশনই কিন্তু দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে চলে যেতে চাই। ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে যুক্ত হওয়ার কথা ছিল। সেটি আসলে হয়নি। ট্রাম্প বলেছেন পুতিন এবং আমি একসাথে না থাকলে আসলে কিছুই হবে না, এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও বলেছেন শান্তি আলোচনার যদি ফল আসতে হয় তাহলে ট্রাম্প এবং পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। আপনার পর্যালোচনা শুনি, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে দুইজনের সরাসরি বৈঠক হবে, শান্তি যে ফলাফলের প্রত্যাশা আমরা করছি সেটি কতটা আসলে সামনের দিকে আসবে, কূটনৈতিক প্রভাবটা কি হতে পারে? না, অনেক ধন্যবাদ। ডেফিনিটলি ট্রাম্পের এই সফরটা খুবই সিগনিফিকেন্ট এবং এখানের একটা বড় হাইলাইট ডেফিনিটলি ছিল যে সিরিয়ার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটাকে উঠিয়ে নেওয়া, এটা একটা বড় বিষয়। এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প দেখা করেছেন, এটাও হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট। কারণ যার ব্যাপারে যার মাথার একটা উপরে বাউন্টি ছিল আমেরিকার পক্ষ থেকে, সেই ব্যক্তির সাথেই দেখা করে তার প্রশংসা করা, এটা একটা ঐতিহাসিক বিষয়। এবং সাথে সাথে তুরস্ক সফর, সেটা ছিল সৌদি আরবে সফরের সময়। এবং এই মিডল ইস্ট ট্যুরের মধ্যে তুরস্কে আপনি যেটা বললেন যে তুরস্কে জেলেনস্কি অবস্থান করছেন এখন আমরা জানি, এবং পুটিনেরও আসার কথা ছিল। এবং এই ত্রিপক্ষীয় প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়ান বৈঠক, এবং তারপরে পরিকল্পনাটা ছিল যে তিনজন একসাথে বসে একটা শান্তি আলোচনা করবেন। যে কোনো কারণেই হোক পুটিন আসেননি, এবং এটা না আসার কারণে ডেফিনেটলি এই যুদ্ধ বিরতিটা একটু একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো। এবং ডেফিনেটলি কথাটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে তিনি এবং পুটিন যদি আলোচনা না করেন, লোয়ার লেভেলের আলোচনা দিয়ে আসলে কোনো সমাধান হবে না। এবং এটা আনফর্চুনেট আমাদের জন্য, যে স্পেশালি আমেরিকার জন্য, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন লেভেলে রিপ্রেজেন্টেশন হতে পারে। এটা তো আমেরিকা তো একনায়ক কোনো রাষ্ট্র না। সুতরাং মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট, তিনিও আমেরিকাকে রিপ্রেজেন্ট করেন, কিংবা স্টেট ডিপার্টমেন্ট কিংবা হোয়াইট হাউসের অন্য কোনো রিপ্রেজেন্টেটিভরাও স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। সেখানে রাশিয়ার একটা প্রতিনিধির সাথে আলোচনা করে কথাবার্তা আগাতেই পারে, কিন্তু রাশিয়া ডেফিনেটলি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। সেখানে ভ্লাদিমির পুটিনই সর্বেসর্বা, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমরা সেদিকেই চলে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই শোম্যানশিপ, তারপরে গ্র্যান্ড যে অডিয়েন্স, এই বিষয়গুলা তিনি পছন্দ করেন, এবং তিনি একটা গ্র্যান্ড কোনো একটা ঘোষণা দেওয়া এক্সপেক্ট করছিলেন। সো কি কারণে তিনি আসলেন না, যেটা বলা হচ্ছে মিডিয়ার পক্ষ থেকে যে একটা মিসকমিউনিকেশন হয়েছে যার কারণে তিনি আসেননি। এ কারণে হয়তো এটা একটু ডিলে হলো, বাট আমার ধারণা যে যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক না, এবং ইউক্রেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং ইউক্রেনের প্রতি আমেরিকার যে সাহায্য সেটা মূলত আর কন্টিনিউ হবে না, এটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। সুতরাং এটা ইউক্রেনের স্বার্থের জন্য, এবং মিনারেল একটা ট্রিটি হয়েছে, সেই ট্রিটিটা দুই পক্ষের জন্যই লাভজনক মনে হচ্ছে। এটা ইউক্রেনের জন্য এটা মানে দে ডোন্ট হ্যাভ এ চয়েস, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট এ হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড দ্যাট দে লস্ট। কিন্তু রাশিয়া যেই বিষয়গুলা চাচ্ছিলেন, কয়েকটা মানে প্রধান বিষয়, যেমন ন্যাটোর মেম্বারশিপ থেকে ইউক্রেনকে বিরত থাকতে হবে, এবং আরো কিছু সামরিক বিষয়ে রাশিয়ার ইন্টারেস্ট ছিল, ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়া রাশিয়ার অন্তর্ভুক্ত অংশ হিসাবে। সো এই বিষয়গুলা একটু ট্রিকি। এই জিনিসগুলা হয়তো আদায় করার জন্য কোনো ধরনের এটা থেকে আরো কিছু আদায় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়তো নেগোসিয়েশন হচ্ছে, যেটা এখনো কমপ্লিট হয়নি ভ্লাদিমির পুটিনের। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো যে কোন দেশ হোস্ট করছে, কারণ তুরস্কের ডেফিনেটলি একটা ইন্টারেস্ট আছে। আমরা দেখেছি এর আগে সৌদি আরবে এরকম শান্তি বৈঠক হয়েছে ইউক্রেনকে বাদ দিয়ে, রাশিয়া এবং আমেরিকার মধ্যে। এর বাইরে আমরা দেখেছি যে কাতারেও। সো তিনটা দেশ কিন্তু মধ্যস্থতা করছে। সো এখন কার লেভারেজ কত, এবং যে মধ্যস্থতা করবে তারও কিন্তু একটা বিরাট বড় পলিটিক্যাল অ্যাচিভমেন্টের মাধ্যমে হবে। সুতরাং এই বিষয়টাও এখানে আছে, যে এটা কি মানে মধ্যস্থতাকারী হিসাবে
কে স্বীকৃতি পাবে, এটা কি কাতার পাবে, সৌদি আরব পাবে, না তুরস্ক পাবে, এই বিষয়টাও কিন্তু এখানে প্রমিনেন্ট। বাট আমি আশাবাদী যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধটা বন্ধ হবে। এখন এখানে আমি মনে করি যে রাশিয়া আরো কিছু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদায় করার জন্যই আরো কিছু সময় তারা নিচ্ছে। তারা হয়তো ট্রাম্প এবং ইউক্রেনের কাছ থেকে আরো কিছু দাবি আদায় এর নিশ্চয়তা পেলেই তখন হয়তো তারা ফাইনালি একটা শান্তির দিকে, শান্তি আলোচনার পথে যাবে। জি, নিশ্চয়ই। আমাদের আরো একজন অতিথির জন্য আমরা অপেক্ষা করছি, আমরা এখনো ওনাকে কানেক্ট করতে পারিনি। আমাদের প্রোডাকশন টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান সঙ্গেই থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা আছি। আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা থেকে প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। ডক্টর নাকিবুর রহমান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। অনেকগুলো সংবাদ হাতে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং আমেরিকা এবং কাতারের মধ্যে লাখো কোটি ডলারের একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় কমপক্ষে 1,20,000 কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে। হোয়াইট হাউস একটু আগে একটা বিবৃতি দিয়েছে এবং কাতার কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে পৌঁছানোর পর তাকে বেশ বড় করে একটি সংবর্ধনা দিয়েছে এবং বেশ বড় একটি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে ট্রাম্পকে সেখানে সংবর্ধনা জানানো হয়। আপনার পর্যালোচনা শুনি। জি, অনেক ধন্যবাদ। সো কাতারের সাথে আমেরিকার সম্পর্কটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি দেখি যে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প কে কাতার, আপনারা জানেন যে $400 মিলিয়ন মূল্যের একটা জেট, যেটা প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হবে, সেই গিফট দিয়েছে। সো এখানে একটু বলে রাখা ভালো যে এমলমেন্ট ক্লজ বলে একটা ক্লজ রয়েছে, যে ক্লজটার মূল কথা হলো যে ফরেন কোনো এন্টিটি, ব্যক্তি, রাষ্ট্রর কাছ থেকে আমেরিকার কোনো সরকারি ইলেক্টেড অফিসিয়াল হোক, কর্মকর্তা হোক, গিফট গ্রহণ করতে পারবে না। এটা এমলমেন্ট ক্লজের আর্টিকেল 1 সেকশন 9 এবং ক্লজ 8, যেটা ইউএস কনস্টিটিউশনের মধ্যে রয়েছে। এবং এই এমলমেন্ট ক্লজ বেসিক্যালি যদি আমরা এটা পড়ি, সেটা ইট প্রহিবিটস ফেডারেল অফিসিয়ালস ফ্রম অ্যাকসেপ্টিং গিফট, টাইটেলস অর emolument, which means profit, benefits, advantages and services from foreign governments or other entities without the consent of Congress. জি, So সেখানে নাকিবুর রহমান, আমি একটু আপনার সাথে যুক্ত করি। 400 জি, আমি একটু আপনার সাথে এখানে দুটো বিষয় একটু মানে দুটো লাইন একটু যুক্ত করতে চাই। এই যে এই $400 মিলিয়ন যে গিফট, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, ডেমোক্রেটরা তো করছেনই, রিপাবলিকানরাও কিন্তু সমালোচনা করছেন। তারা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় রকমের একটা কালিমা হবে যদি তিনি এটি আসলে গ্রহণ করেন। কাতার তো আসলে এমনি এমনি এত বড় উপহার দিচ্ছেন না, নিশ্চয়ই এটার কোনো বিনিময় আছে। আমি আসলে সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। না, সেটাই যে দেখেন, আমরা যদি দেখি যে মানে আমেরিকান ডেমোক্রেসিটা খুব ইন্টারেস্টিং, যে এখানে করাপশনটা অলমোস্ট, মানে কি বলা যায়, যে আমাদের দেশে উপদেষ্টাদের, এপিএস দেরকে বরখাস্ত করা হচ্ছে কোটি কোটি টাকার ট্রানজাকশনের কারণে। আমরা দেখছি যে এগুলা মানে গোপনে ঘুষের লেনদেন হয়। আমেরিকাতে যেটা হয় আনফরচুনেটলি, যে আপনার মনে আছে বিগত দিনগুলোতে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক অন্যান্য কংগ্রেসম্যান এবং সিনেটররা সিটিজেন ইউনাইটেড অ্যাবলিশ করার কথা বলছিলেন। এবং সিটিজেন ইউনাইটেডের বিষয়টা হলো যে ইন্ডিভিজুয়ালি একটা সিলিং আছে, যে আপনি সার্টেন অ্যামাউন্টের বেশি কোনো ক্যান্ডিডেটকে দিতে পারবেন না ব্যক্তিগতভাবে। সেটা হলো ক্যাম্পেইন কন্ট্রিবিউশন হিসেবে। কিন্তু আপনি যদি কোনো কর্পোরেশন হন এবং কোনো আপনি প্যাক পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে টাকা দিতে চান, এটার কোনো সিলিং নাই, আপনি মিলিয়ন মিলিয়ন ডলার দিতে পারেন। যার কারণে আমরা দেখেছি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে এনআরএ, তারপরে আপনার এইপ্যাক কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছে কংগ্রেসকে এবং সেনেটরদেরকে বিভিন্নভাবে, এবং তারা এটা লিগালি দিচ্ছে, তারা এই টাকাগুলো দিচ্ছে। কিন্তু আমরা এই কারণে আমরা দেখি যে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকান অধিকাংশ সিনেটর কংগ্রেসম্যানরা কিছু বলতে পারেন না, কারণ তারা দায়বদ্ধ, তারা টাকা নিচ্ছেন। এটা কিন্তু স্টিল একটা নিয়ম মেনে চলা। কিন্তু এইভাবে একটা ফরেন এন্টিটি, একটা ফরেন রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্টকে $400 মিলিয়ন গিফট দিবে, এটা মানে এটা পরিষ্কার আইনের লঙ্ঘন।
এবং তারা তো খামাখা দিচ্ছে না টাকাটা, ওই যেটা তারা আপনি বলছেন যে আমরা যদি এই প্যাকের বিষয়টা দেখি, যে এই প্যাক হয়তো 100-200 মিলিয়ন ডলারের মতো কিংবা আর একটু কম খরচ করে, এটার বিনিময়ে তারা দে গেট অ্যাবাউট $7.8 বিলিয়ন তারা এইড ইসরায়েলের জন্য পায়। সো আমরা যদি মানে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি, যে আপনি $100 মিলিয়ন খরচ করে $7.8 বিলিয়ন যদি আপনি পান, তাহলে পরে এটা অলমোস্ট 700 টাইমস রিটার্ন হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের। একইভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা, এই জন্য সিটিজেন ইউনাইটেড অ্যাবলিশ করাটা আমেরিকার ডেমোক্রেসির জন্য খুব দরকার। সো এই ইভেন লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যেই যে ম্যানিপুলেশনটা হয়, আমরা এর বাইরে গিয়ে এই প্রথম ইনস্টেন্স দেখলাম যে যে বড় পরিমাণ একটা অর্থ কাতার গভর্নমেন্ট দিচ্ছে, এবং এর মাধ্যমে ডেফিনেটলি কাতার 400 মিলিয়ন যখন দিচ্ছে, এটার বিনিময়ে তারা, আপনি লিখে রাখেন যে দে হ্যাভ টু গেট অ্যাটলিস্ট 100-200% রিটার্ন, যার অর্থ যে ফিউ ট্রিলিয়ন ডলার, 40 মানে $400 মিলিয়ন দিয়ে তারা মিনিমাম পক্ষে, আমরা যদি 10 টাইমস রিটার্ন বলি তাহলে $4 ট্রিলিয়ন হয়। আমরা যদি 100 টাইমস বলি তাহলে $40 ট্রিলিয়ন হবে। এখন সময় বলে দিবে যে কি ধরনের রিটার্নটা পাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে বিগত প্রশাসনের সময় ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প হোটেল ছিল পেনসিলভেনিয়া অ্যাভিনিউর উপরে, সেই হোটেল সবসময় বুক থাকতো, এবং এটার মাধ্যমে ট্রাম্পকে সবাই খুশি করতো, কারণ ট্রাম্পের সাথে মিটিং এ গেলেই তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কোথায় আছো। এবং সে সময় আমরা দেখেছিলাম যে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সারা বছরের জন্য সবচেয়ে এক্সপেন্সিভ রুমগুলা বুক করে রাখা হতো। তো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ফরেন গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্য অন্য দেশগুলা এবং এন্টিটির গুলার যে ট্রানজাকশনাল সম্পর্ক, এটার ব্যাপারে বিভিন্ন কানাঘুষা হচ্ছিল। কিন্তু এটাকে এইভাবে মানে দুর্নীতিকে এইভাবে প্রকাশ্য করে দেওয়া এবং নির্লজ্জভাবে এই কাজগুলা করা, এটা মনে হয় যে এটার একটা ফলাফল আমরা মিড টার্ম ইলেকশনে কিন্তু দেখব। এটার কারণ আমেরিকার জনগণ ডেফিনেটলি অনেক বিষয়ে চুপ থাকে, কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের সময় অনেক সময় তারা মিসগাইডেড থাকে, বিভিন্ন রাগ ক্ষোভের কারণে অনেক ইস্যুগুলা সাইডলাইন হয়ে যায়। কিন্তু ইট ক্যাচেস আপ। আমার মনে হয় যে মিড টার্মে রিপাবলিকান পার্টি একটা বড় ধরনের ভরাডুবির মধ্যে পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কাজগুলোর কারণে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব, বাংলাদেশ প্রসঙ্গে আসি। গত সপ্তাহে এনসিপি এবং ইসলামপন্থী কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে সড়ক অবরোধ করে, এবং বলা হচ্ছে যে আসলে এরপর থেকেই সড়ক অবরোধ এবং বিক্ষোভ বেড়েছে। বিভিন্ন স্টেক হোল্ডাররা বিক্ষোভ করছেন। আসলে গত 9 মাস ধরেই আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন ইস্যু হলেই আসলে শাহবাগে কিংবা রাজুর সামনে কিংবা যে কোনো জায়গায় আসলে বিক্ষোভ শুরু হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এনসিপির আন্দোলনের সময় সরকার সদয় আচরণ দেখালেও শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ করেছে, সমালোচনা হচ্ছে। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলে যেই সরকার ক্ষমতায় আসলো, সেই সরকারের বিরুদ্ধেই বৈষম্যের অভিযোগ, আপনি কিভাবে দেখছেন? না, ডেফিনেটলি আপনি যেভাবে বললেন, আমি আপনার প্রেমিসের সাথে একমত যে বিষয়টা এরকম হওয়া উচিত না। অনেকেই বলে যে এনসিপি আসলে তারা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, কিংস পার্টি কিনা, এই কথাগুলা রয়েছে, এবং এই কথাগুলার কারণও রয়েছে। ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নিয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার করেছেন, তিনি বলেছিলেন যে ছাত্ররা হলো আমার নিয়োগকর্তা, এরকম একটা কথা বলেছেন। এবং সাথে সাথে 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এর মধ্যে নাহিদ পদত্যাগ করে এনসিপির হাল ধরেছেন। আসিফ এবং মাহফুজ তারা এখনো উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তারা ডেফিনেটলি এনসিপিতে অফিসিয়ালি কোনো পদ না গ্রহণ করলেও তাদের সাথে এনসিপির সম্পর্ক রয়েছে। সুতরাং এনসিপিকে আপনি সরকার দলীয় একটা দল বলতে পারেন, সরকার পক্ষের একটা দল, মানে অনেকেই এটাকে কিংস পার্টি হিসেবে অভিহিত করে। সো এই কারণে ডেফিনেটলি এনসিপি যখন কোনো আন্দোলনে থাকে, তখন সরকারের কিছুটা সুদৃষ্টি থাকে সেই আন্দোলনের প্রতি। আমরা দেখেছিলাম যে মেইনলি এই আওয়ামী লীগকে নিষিদ্ধের যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা স্পার্ক করেছিল
সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বিদেশ গমন কেন্দ্রিক একটা যেই ক্ষোভ, সেই ক্ষোভটা দানা বেঁধেছিল এবং এটার পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়েছিল। এবং এনসিপি যদিও এখানে গিয়েছিল, কিন্তু আপনি যেটা বলেছেন যে এখানে বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ মানুষ কিন্তু জয়েন করেছিল। এনসিপির খুব একটা বেশি কন্ট্রোল আমার মনে হয় না ছিল এই আন্দোলনের শেষ পর্যন্ত। আপনি যেটা বলেছেন যে ইসলামী দলগুলো, জামাত ইসলামী, হেফাজত, তাদের একটা বড় ধরনের উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। সো এখানেও কিন্তু একেবারে যে বাধা শুরুতে দেয়নি সরকার সেটা না, কিন্তু মানে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যমুনা থেকে কিন্তু এই আন্দোলনটাকে শাহবাগে সরিয়ে নেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত যখন এই দাবিটা মেনে নেওয়া হলো তখন আন্দোলনটা শেষ হলো। কিন্তু সাথে সাথে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে, সেখানে ছাত্রদের এবং শিক্ষকদের দাবি, এই দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে কথা হতেই পারে, কিন্তু কিছু অতি উৎসাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বেপরোয়া আচরণ, এটা একটু মানে চোখে লেগেছে, টু বি অনেস্ট। এটা ডেফিনেটলি মনে হয় একটু বাড়াবাড়ি। তারপরে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ যখন ছাত্র এবং শিক্ষকদের সাথে কথা বলতে গিয়েছিলেন, সেখানে তার প্রতি ক্ষোভ জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, তাকে ভুয়া ভুয়া বলে চ্যান্ট করা হয়েছে এবং এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে একটা খালি পানির বোতল তার মাথায় ছুঁড়ে মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু উপদেষ্টা মাহফুজ কিছু কথা বলেছেন, তারপরে তার কিছু বক্তব্য যেটার অডিও লিক হয়েছে, এগুলা কিন্তু তার ব্যাপারে, তার ম্যাচুরিটি এবং তার টেম্পারমেন্টের ব্যাপারে কিন্তু অনেক কথা বলে। সো এই বিষয়গুলাও সামনে আসতে হবে যে এই ধরনের টেম্পারমেন্ট নিয়ে, এই ধরনের প্রতিহিংসামূলক মন মানসিকতা নিয়ে একজন উপদেষ্টা যদি নির্দলীয় সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রভাবশালী সদস্য হন, তাহলে পরে এটা প্রবলেম্যাটিক। এবং এরপরে আমরা দেখছি যে দুইটা বিষয় এখানে আমি বলে নেই যে ডেফিনেটলি দাবি থাকতেই পারে এবং এই দাবি আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, কিন্তু কথায় কথায় রাস্তা বন্ধ করে দেওয়াটাও যেখানে ডেফিনেটলি সমীচীন না। এ ব্যাপারে যারা আন্দোলন করছেন তাদেরকেও রেশনাল হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আন্দোলনকে বল প্রয়োগ করে আন্দোলনকে কন্টেন করা আসলে যায় না। এজন্য ছাত্ররা ডেফিনেটলি, তাদের বয়স কম, তাদের আবেগ বেশি, তারা যদি আন্দোলন করে তাদের সাথে ঠান্ডা মাথায় বসে নেগোসিয়েশন করাটাই যুক্তিযুক্ত। যে ডেফিনেটলি সব দাবি মেনে নেওয়া যাবে না, কিছু দাবি মানা যাবে, কিছু দাবি মানা যাবে না, কিন্তু বল প্রয়োগ করাটা এটা কিন্তু আমাদেরকে সেই ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেই কিন্তু এই সরকার ক্ষমতায় আসীন হয়েছে। সুতরাং ডেফিনেটলি দুই পক্ষকেই নমনীয় হতে হবে। যারা আন্দোলন করছেন তাদেরকেও রেশনাল হতে হবে যে আন্দোলনের নামে জনগণকে বেশি ভোগান্তিদের মধ্যে যেন না ফেলা হয়, এই দিকটাও খেয়াল রাখতে হবে। সাথে সাথে আন্দোলন দমন করার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করে আন্দোলনকে কিন্তু দমানো যায় না, বরং এটাকে আরো উস্কিয়ে দেওয়া হয়। আমরা দেখছি যে এখন কিন্তু জগন্নাথের যে আন্দোলনটা ছিল, এটা কিন্তু শুধু জগন্নাথের ছাত্রদের আন্দোলনের মধ্যে এখন সীমিত না, অন্য অন্য রাজনৈতিক দল কিন্তু এসে সেই আন্দোলনের সাথে কিন্তু একাত্মতা পোষণ করছে। এবং ডেফিনেটলি উপদেষ্টা মাহফুজ এখানে আগুনের মধ্যে অনেকটা তিনি ঘি ঢেলেছেন। তাকে যখন বোতল ছুঁড়ে মারা হয়েছে, এটার ব্যাপারে অনেকেই কিন্তু উপদেষ্টা মাহফুজের পাশে ছিলেন, যে তিনি তার ব্যাপারে যে কোনো ওপিনিয়ন মানুষের থাকতে পারে, তাকে অপছন্দ করতে পারে, তার কথার ব্যাপারে আমরা বিরক্ত হতে পারি, কিন্তু তিনি ডেফিনেটলি এই জুলাই আন্দোলনের একজন নায়ক এবং তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। ডেফিনেটলি এই ব্যাপারে মোটামুটি তিনি সবার সিম্প্যাথি পেয়েছেন, কিন্তু এর পরপরই তার যে লিকড বক্তব্যটা প্রকাশ হয়েছে, এরপর থেকে কিন্তু তিনি একটা ট্রোলের শিকার হয়েছেন। এখন আপনি যে ইমেজটা দেখাচ্ছেন যে তিনি কিন্তু একটা ট্রোলের শিকার হয়েছেন, এবং এটা যদি কন্টিনিউ করে, মাহফুজ যদি তার এই স্ট্যান্ডগুলোর জন্য, তার বক্তব্যগুলোর জন্য যদি তিনি ক্ষমা না চান, তাহলে আমার মনে হয় না যে তিনি এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে বেশি দিন কন্টিনিউ করতে পারবেন।
জি, আমার প্রশ্ন ছিল আসলে সরকারের বিরুদ্ধে যে দ্বিচারিতার অভিযোগ উঠেছে এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আর আপনি যেহেতু উপদেষ্টা মাহফুজের বিষয়টি তুললেন, আমি আসলে আপনার কাছে একটু ছোট্ট করে এটাও জানতে চাইবো, যদিও যেহেতু সময় খুব কম। মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারা কিংবা এই যে মাহফুজের উপর যে এত ক্ষোভ, আসলে এই ক্ষোভের কারণ কি? তিনি বিভিন্ন সময় ফেসবুকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তিনি অনেক বক্তব্য প্রকাশ করেন, যদিও সেটা আবার তিনি কিছুক্ষণ পরে রিমুভও করে দেন। আপনার কাছে আসলে কি মনে হয় যে তার উপর আসলে এই ধরনের ক্ষোভের আসলে কারণটা কি? কেন তিনি এরকম আক্রমণের শিকার হলেন? আর যে প্রশ্নটি আসলে শুরুতে করেছিলাম যে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠেছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, দ্বিচারিতা তো কিছু আছেই। আমি যেটা একদম শুরুতেই আপনার উত্তরে বলেছিলাম যে হুম, হুম। এনসিপি কে মোটামুটি সরকার দল হিসাবে মানে একটা কিংস পার্টি হিসাবে ট্রিট করা হয়। সো যেখানে এনসিপির ইনভলভমেন্ট থাকে সেখানে সরকারের নমনীয়তাটা তো আমরা কিছুটা দেখি ডেফিনেটলি, এবং অন্যদের ব্যাপারে কিছুটা কিছুটা কঠোর হতে দেখি। সুতরাং কিছুটা দ্বিচারিতা তো রয়েছে, নো ডাউট। কিন্তু সাথে সাথে আমি এটাও বলবো যে যারা আন্দোলন করছে তাদেরকেও একটু রেস্টাল হতে হবে, কারণ এই ইন্টারিম সরকারের কাছে কোনো মানে ম্যাজিক ওয়ান্ড নাই যে তারা সেই কাঠিটা, জাদুর কাঠি নেই যেটা তারা নাড়া দিলে পরে অটোমেটিক্যালি সব সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। ডেফিনেটলি তারা চেষ্টা করছেন, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করছেন। সুতরাং এখানে তাদেরকে আমাদের কিছুটা বেনিফিট অফ ডাউট দিতে হবে, যাতে করে দীর্ঘদিনের জঞ্জাল আবর্জনা তারা হ্যান্ডেল করে সামনে এগিয়ে যেতে পারেন। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন, মোটা দাগে যদি বলতে পারি যে কিছুটা দ্বিচারিতা আমরা দেখছি। হুম, হুম। এবং সেকেন্ড প্রশ্ন যেটা করছেন যে মাহফুজের ব্যাপারে, যে ডেফিনেটলি যারা আহ, বিষয়টা হলো যে আপনি যখন সরকারে থাকবেন তখন আপনার কথাবার্তা কাজের ব্যাপারে সবাই খুশি হবে না। কিছু মানুষ খুশি হবে, কিছু মানুষ বিরক্ত হবে, এবং এই বিরক্তিটা প্রকাশ মানুষকে করতে দিতে হবে। এবং মাহফুজের ব্যাপারে একই বিষয়, যে তিনি মাঝে মাঝেই কিছু কিছু স্ট্যাটাস দেন। অনেকেই প্রশ্ন করেন যে তিনি এত 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 লম্বা লম্বা স্ট্যাটাস দেওয়ার সময় কিভাবে পান। এবং আরো একটা বিষয় হলো যে যখন তিনি সরকারে আছেন, এবং এটা কোনো রাজনৈতিক সরকার কিন্তু না, এটা একটা নির্দলীয় নিরপেক্ষ ইন্টারিম সরকার। এই এবং ইভেন রাজনৈতিক সরকারও যখন ক্ষমতায় থাকে তারা শপথ নেয় যে ব্যক্তিগত রাগ, ক্ষোভ, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করার জন্যই কিন্তু তারা শপথ নেন। সুতরাং মাহফুজ সাহেবের ব্যক্তিগত রাগ কারো উপরে থাকতেই পারে, তিনি সেটা ব্যক্তিগত পর্যায়ে মানুষের সাথে প্রাইভেট কনভারসেশনে বলবেন। তিনি এটা ফেসবুকে যদি এটা তিনি এই তার রাগটাকে ভেন্ট করেন, এটা কোনো দায়িত্বশীলতার পরিচয় হবে না। এবং এ ব্যাপারে যারা মাহফুজ আলমের বিরোধিতা করবে তাদেরও সেই, অবশ্যই আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে এটা তো আমরা আর্ন করেছি যে আমরা সরকারের সমালোচনা করতে পারবো। সুতরাং তাকে সমালোচনা সহ্য করতে হবে। তিনি যদি এটার সমালোচনার জবাবে যদি তিনি হুমকি দেন, একটা প্রাইভেট সিটিজেনের হুমকি দেওয়া আর সরকারের দায়িত্বশীল পর্যায়ে বসে হুমকি দেওয়া, দুটার মধ্যে তো পার্থক্য রয়েছে। সুতরাং ডক্টর এই নাকিবুর বিষয়গুলো রহমান, আমি একটু এখানে আপনার কাছে একটু জানি যে উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে আসলে শুরু থেকে যে অভিযোগগুলো ছিল, তিনি আসলে বিভিন্ন সময় ফেসবুক পোস্টে বিভিন্ন রকম বক্তব্যে কিংবা যে লিক হওয়া অডিওটি আসলে তার বলে দাবি করা হচ্ছে, আমরা আসলে এটার এখনো পুরোপুরি ফ্যাক্ট চেক করতে পারিনি যেটি আসলেই তার কিনা, যেখানে তিনি শিবিরের কর্মীদের উপরে সম্পূর্ণভাবে দোষারোপ করেছেন। তিনি আসলে শুরু থেকে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে। এটিকে যদি তিনি আসলে ফেসবুকে যদি তিনি পোস্ট করেন, আমরা তো এই যখন আমরা আন্দোলন করেছিলাম আমরা তো তখন এই ব্যক্তিগত মত প্রকাশের যে স্বাধীনতা সেটি তো মনে হয় আমরা চেয়েছিলাম। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা যায়নি, জামাত শিবিরের পক্ষ নিয়ে বিএনপির পক্ষ নিয়ে কোনো কথা বলা যায়নি, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু বলা যায়নি। আমরা তো মনে হয় এই মত প্রকাশের স্বাধীনতাটাই চেয়েছিলাম। তাহলে এখন কেন আসলে আমরা এটা নিয়ে এত অভিযোগ তুলছি? না, আপনি ঠিকই বলেছেন। ডেফিনেটলি মাহফুজ আলম যদি একজন প্রাইভেট সিটিজেন হতেন, তিনি তার মতামত দিতে পারতেন। এবং আপনি যেটা বলেছেন যে যুদ্ধাপরাধের ব্যাপারে তিনি কথা বলেছেন, আমরা যদি আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তিটার কথা চিন্তা করি, যে 2009 সালে যে যুদ্ধাপরাধীদের বিচারের নামে যে অবিচার করা হয়েছে, বিরোধী দলের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যেই অবিচারের নামে, সেই একই টোনে যদি মাহফুজ আলম কথা বলেন, এটা খুবই দুঃখজনক। এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, তিনি তার প্রথম যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পর্যন্ত যদি তিনি সীমাবদ্ধ রাখতেন তার বক্তব্য, যে তিনি হয়তো বুঝলাম যে ঠিক আছে তিনি বলতেই পারেন একটা কথা, যদিও এই ন্যারেটিভটা আওয়ামী বয়ান, সেই আওয়ামী বয়ানের বিরুদ্ধেই জনগণ সংগ্রাম করে সেই ট্যাগিং এর রাজনীতি, যেটা যে যাকে তাকে
যুদ্ধাপরাধী বানিয়ে ফেলা, রাজাকার বানিয়ে ফেলা অপছন্দ করলাম। তাদেরকে আমরা ট্যাগিং করে একেবারে ডিহিউম্যানাইজ করে ফেললাম। এই ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধেই তো জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছে। সুতরাং সেই পুরানো আওয়ামী বয়ান যদি একজন সরকারের উপদেষ্টা নিয়ে আসেন, এটা আতঙ্কজনক। সো এটা হলো নাম্বার ওয়ান। সো এখানেও যদি তিনি সীমাবদ্ধ থাকতেন তাহলে পরেও তাকে বেনিফিট অফ ডাউট দেওয়া যেত, কিন্তু তিনি যে পোস্টটা করে 2 মিনিটের মধ্যে তিনি ডিলিট করেছেন, তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে একেবারে নাম উল্লেখ করেই বলেছেন যে তিনি বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করার তিনি একটা হুমকি দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে আওয়ামী আমলে তোমাদের, মানে কথাটা আমি কোট আনকোট বলি, আওয়ামী আমলে তোমাদের যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছ তার থেকেও বেশি নির্যাতনের শিকার তোমরা হবা। তো একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে তো এই ধরনের হুমকি দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার তো তার কোনো নৈতিক অবস্থান নাই। এটার জন্যই তো তার পদত্যাগ করা উচিত। এবং যে লিকড অডিওর কথা বলেছেন সেটা তারই বিভিন্ন ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গুলো এটা ভেরিফাই করেছে, এবং সেখানেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে মানে বেয়াদবি করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন বয়স্ক মানুষ, একজন অধ্যাপক, তার সাথে কথা বলার সময় যতই সরকারের দায়িত্বশীল পর্যায়ে হোক এবং আমি সরকারের মন্ত্রী, এ ধরনের অ্যারোগেন্স শো করার, তো সে তো সরকারের মন্ত্রী না, সে উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদা সম্পন্ন। সুতরাং তার যে অ্যারোগেন্স, এবং সেখানে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলছে যে শিবিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। তো এগুলা তো সেই ফ্যাসিবাদী ট্যাগিং এর রাজনীতিরই, তার উপরে কে হামলা করেছে এ ব্যাপারে কোনো তদন্ত হয়নি, এবং তাকে কে বোতল ছুঁড়ে মেরেছে সেই ব্যক্তিকে তো শনাক্ত করা গেছে, তার সাথে শিবিরের রাজনীতির কোনো সম্পর্ক নেই, অথচ তিনি প্রথমেই বলে ফেললেন। তো এই ধরনের কথাবার্তা তো একজন স্বাভাবিক মানুষ বলতে পারে না। সো এটা ডেফিনেটলি এই অবস্থান থেকে মাহফুজ আলমকে সরে আসতে হবে, তাকে আনকন্ডিশনালি ক্ষমা চাইতে হবে। তা না হলে পরে আমার মনে হয় না যে এই ধরনের মানে এই টেম্পারমেন্টের একজন ব্যক্তির মন্ত্রী পরিষদে থাকাটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। জি, নিশ্চয়ই। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম। আমরা খুবই দুঃখিত আমরা আজকে আরেকজন অতিথিকে পাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রফেসর ডক্টর নকিবুর রহমান, আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।